সোহলাপুর নামক এক ছোট্ট গ্রামে রমেশ তার স্ত্রী টুম্পাকে নিয়ে বসবাস করত। রমেশ ছিল বেকার এবং অলস প্রকৃতির। সে সারাদিন পড়ে পড়ে ঘুমোতো। রমেশের ঘরে ছিল তার এক বৃদ্ধ মা এবং ছোট ভাই। তাদের বাবা তারা ছোট থাকতেই মারা যায়। তখন থেকেই রমেশের ছোট ভাই গণেশ সংসারের সব সামলায়। বউ, এই সকাল সকাল তোমার হাতের চা সাথে যদি সমোসা না হয় তাইলে কি আর মানায়? একটু গরম গরম কটা সমোসা ভাইজা আয়না দাও না বউ। ও বউ, রোজ রোজ সমোসা করে দেওয়ার মতো অত তেল এই বাসায় আনা হয় না, বুঝলে? তুমি কি, হ্যাঁ, তুমি সংসারের একজন বড় ছেলে, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমাদের সন্তান হলে তাদেরকেও কি তোমার ছোট ভাইয়ের টাকায় পালবে নাকি? বলো, আজ বলেই দাও আমায়। এসব আর ভালো লাগে না, আমার মুখ দেখাতে পারি না আমি কোথাও। হ্যাঁ, ছোট ভাইয়ের টাকায় পালমু, সমস্যা কি? ছোট ভাইয়ের টাকা দিয়েই তো পালতাছি, অন্য মানুষের টাকা দিয়ে তো আর পালতাছি না, তাই না? ছি ছি ছি, এগুলো কি বলছোটা কি তুমি? তুমি জানো আজ তুমি বেকার বলে তোমার বাড়িতে আমার কোনো সম্মান নেই, সমাজের মানুষের কাছে আমার কোনো সম্মান নেই। দূর বউ, চুপ করে তো। খাইতে চাইছি একটা জিনিস, কথা শোনাও এতগুলা, না দিতে পারলে না করে দিবা। আর আমার এই আরামের জীবন খুব ভালো লাগে, প্রয়োজনে দুইটা কথা শুনবো, তাও সমস্যা নাই। এবার যাও, সরো এন্তিকা, ঘুমামো আমি। এরপর টুম্পা বেগম বাড়ির বাহিরে এসে অঝরে কাঁদতে থাকে। হে ভগবান, আমার কপালটা তুমি কেন এমন করলে? আমার স্বামী কেন আমার কষ্ট বুঝে না, কেন? ঠিক তখনই টুম্পার দেবর সেখানে আসে এবং বলে, আরে ভাবি, কাঁদতাছো কি লিগা? কি হইছে তোমার? হ্যাঁ, আমারে কও দেখিনি। আর কি বলবো তোমাকে নতুন করে? তোমার ভাই এই বেকার বসে থাকে, এগুলো আমার আর সহ্য হচ্ছে না, আমার আর ভালো লাগে না। এই যে বুঝাই বুঝে না। আহারে ভাবি, জানো মাঝে মধ্যে আমি ভাবি তোমার মতো এত সুন্দরী কলাবতী একজন নারী আমার ভাইয়ের মতো মুলারে কেমনে বিয়া করলো, বুঝো নাই? হ্যাঁ ভাবি, তোমার তো উচিত ছিল আমার বউ হওয়া। আমার বউ হইলে তোমারে মাথায় তুইলা রাজরানী বানায় রাখতাম, রাজরানী। ও, বুঝতে পেরেছি। যাকে, তোমার ভাই বেকার হলেও তার মনটা যতটুক ভালো, তুমি কর্মজীবী হয়েও তোমার মনটা অতটুকু এখনো ভালো হয়নি গণেশ। যাক বাবা, ভালো কথা কইলেও সুন্দরী মাইয়াগর ভালো লাগে না মনে হয়। এরপর প্রতিদিনের মতোই গণেশ মাঠে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। কাজে সে সবসময় সেরা ছিল। ঠিক তখনই দোকানদার হাবু সেখানে আসে। কি গো গণেশ, কেমন আছো? এই তো ভালোই আছি। তো এই কাজকর্ম করতেছি, এই সময় এনে কেলিগা? তোমার বড় ভাই আমার চায়ের দোকান থেকে চা নাস্তা খাইয়া 1000 টাকা বাকি করছে, এক মাস তো দিয়া দেয় না। তাহলে টাকাটা তুমি দিয়া দাও, আজকেই দিয়া দাও। বাকি করছে বড় ভাই, আপনি টাকা আমার কাছে চান কার লেগা? আমি কি বাকি করছি নাকি? আমার সাথে কি ফাইজলামি শুরু করছো নাকি তোমরা? তোমার বড় ভাইয়ের কাছে টাকা চাইলে কয় যে তুমি টাকা দিবা, তোমার কাছে চাইলে বড় ভাইয়ের কাছে যাইবার। আর তাছাড়া তোমার বড় ভাই তো বেকার, তাহলে টাকা তো তোমার কাছেই চামু। টাকা দাও, নাহলে জমিদারের কাছে যামু। গরিব মানুষ এমনি, তোমরা পেড়া লাথি দাও কেন লেগা? টা দাও। আচ্ছা, আগেই জমিদার জমিদার করেন কেন? দিমু না কখন কইছি? বিকালবেলা বাসায় যান, তখন দিমুনে। মাঠে ঘাটে তো আর টাকা নিয়ে ঘুরি না, তাই না? এদিক দিয়ে দুপুরবেলা টুম্পা কাজের ফাঁকে একটু টিভি দেখতে বসে। তখনই তার শাশুড়ি আসে এবং বলে, এই যে মহারানী, এখানে বসে টিভি দেখা হচ্ছে, রান্না বান্না হয়েছে তো? আমার ছেলে গণেশ তো এসে যাবে। হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে, শুধু ভাত বসানোটা বাকি আছে। আমি এই যে 5 মিনিট পরে গিয়ে বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আমার ছেলের কামাই খেতে ভালো লাগে, আমার ছেলেকে খাবার খেতে দিতে ভালো লাগে না? এত বড় সাহস তোর, এখনো ভাত বসাসনি? হ্যাঁ মা, আমি ভাত বসাবো না কখন বললাম? আমি বলেছি 5 মিনিটের মধ্যেই তো যাচ্ছি, এর আগে তো আর রমেশ আসছে না। আপনি এত চিন্তা করবেন না, আমি ওকে সময় মতো প্রতিদিন খেতে দিই, আজও দিব।
তোর স্বামী তো বেকার, তোর মুখের কথাটা তো ধার কেন? আর এখানে বসে যে টিভি দেখছিস, এই টিভি দেখার কারণে মাস শেষে যে কারেন্ট বিলটা উঠবে সেটার টাকাও তো আমার ছোট্ট ছেলে গণেশেরই দিতে হবে। তোর স্বামী আর তোদের তো অন্ন ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই। টিভি বন্ধ করে এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। আজকে কত কিছু রান্না হয়েছে দুপুরে, খাওয়াটা জব্বর জমবো। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কষ্টের কামাই বসে বসে গেলছিস, জমে তো যাবেই, মজা তো লাগবেই। যাকগে বড় ভাই, তুমি ওই যে হাবু চাওয়ালার দোকান থেকে 1000 টাকা তুমি বাকি করে লাইছো? ও রে ভাই, বাকি করছিলাম। জানোসই তো আমার চা সমোসা এটি খাইতে কত ভাল লাগে। বেচারা 1 মাস ধরে ঘুরতেছে, তুই একটু বাকির টাকাটা শোধ করে দিস তো ভাই। আমার মনেই থাকে না তোরে বলতে। 1000 টাকাটা দিয়া দিস হাবুরে, বুঝছস? খামাখা খালি রাস্তায় আমারে প্রতিদিনই ধরে। না, তুমি এমনি নানান জায়গায় ধার দেনা করবা আর ওই সব আমার শোধ করতে হইব? এটা কোনো কথা নাকি? তোমারে আর তোমার বউরে মাংনা পালতাছি, এটা কি তোমার জন্য যথেষ্ট লাগে না? এখানে সেখানে ধার করে বেড়াইতেছো। এরপর থেকে কিন্তু আমি আর ধার ফার দিব না। এই, আমি তোর বড় ভাই, এটা তুই ভুলে যাইস না গণেশ। সম্মান দিয়ে কথা বল, বেয়াদবি করবি না কিন্তু। এই তুই কিসের বড় ভাই রে? তুই কি বড় ভাই আমাকে বোঝা। জন্মের পর থেকে এই ছোট্ট ছেলেটাই তো সব করে যাচ্ছে কষ্ট, আর তুই বড় ছেলে হয়েও পায়ের উপর পা তুলে খাচ্ছিস। তোর বাবা মরে যাওয়ার পর থেকে আমার এই ছোট্ট ছেলেটা যদি সংসারের হাল না ধরতো, আমরা পথে বসে মরতাম। বড় ভাইয়ের দায়িত্ব ফলাতে এসেছিস না, ঝাঁটু মেরে বিদায় করব বাড়ি থেকে। বউ, এত সুন্দর চাঁদনি রাতে এই গানটা তোমার লগে বয়া শুনতে কি যে ভালো লাগতেছে। তোমারে যেদিন প্রথম দেখছিলাম সেই কথাটা মনে পড়তাছে। তোমার কি মনে আছে সেই দিনের কথা? আমার তো সবই মনে আছে, কিন্তু এই রেডিওটা দিয়া যে গান শুনতাছো, এই রেডিওটাও তোমার ছোট্ট ভাইয়ের টাকাই কিনা। আমার আর এই পরগাছা হইয়া বাঁচতে ইচ্ছা করে না। তুমি কে লেগে আমার কষ্টটা বুঝতেছো না? তোমার ছোট ভাই আজকে আমারে অনেক বাজে ইঙ্গিত দিয়া কথা কইছে। আজকে এগুলা সব তোমার জন্যই হইতাছে। আমার এগুলো আর ভালো লাগে না। কি? তোমারে বাজে ইঙ্গিত দিয়ে কথা কইছে? ওর এত বড় সাহস! ওই সংসারে টাকা কামাই দেখা ও নিজেরে কি মনে করে? শিয়ানা, আমি ওরে এক্ষুনি ধরতাছি। আমার বউরে বাজে ইঙ্গিত? একদম চুপ করো। ওরে কি ধরবা তুমি? কি ধরবা? ওর টাকায় আমরা চলতেছি, খাইতেছি। আজকে তোমার কোনো কথাই যদি ও আমাদেরকে বাসা থেকে বাইর করে দেয়, আমরা কই যামু? তোমার কি কোনো রাস্তা আছে আমারে নিয়ে ওঠার মতো? না বউ, না। আজকে যেটা হইল এটা আর সহ্য করার মতো না। আমি কালকে সকাল থেকে চেষ্টা করব। আমি আর বেকার থাকবো না। তুমি কষ্ট পায় না বউ, এই জিনিস আমি সহ্য করবো না। হ্যাঁ রে গণেশ বাবা, তোর বয়স তো দেখতে দেখতে বেড়ে চললো। বিয়েটা করে নে বাপধন এবার, আর দেরি করিস না রে বাবা। আম্মা, বিয়া করার লেগে তো আমি আধা পায়ে খাড়া। ওরকম মাইয়া তো খুঁজা পাইতে হইব, খুঁজাই তো পাই না। ধুর, কে বলেছে খুঁজে পাস না? আমাকে দায়িত্ব দে খুঁজার। দেখ, আমি তোর জন্য রূপে গুণে অনন্যা এক নারী আনবো। আম্মা, আমার রূপে গুণে অনন্যা লাগবো না। আমার না টুম্পা ভাবির মতো সুন্দরী বউ লাগবো। মানে আমি বড় ভাইয়ের বউয়ের চেয়ে আমার বউ জানি কম সুন্দর না হয়, এর লেগা, বুঝছো? আরে রাখ তো টুম্পা ভাবি, ওইটা তো একটা ফকিন্নির মেয়ে। ওটার কি কোনো জাত আছে? তোকে জাতের মেয়ে দেখে বিয়ে দিব, যে দেখতেও হবে সুন্দরী, বাবার টাকাও থাকবে, জানি যৌতুক আনতে পারি এত এত। আমরা লাভবান হব রে, লাভবান হব সব দিকেই। তুই রাজি থাকলে বল, কাল থেকেই দেখা শুরু করে দিব বৌমার অভিযান, বৌমা খুঁজার অভিযান। আম্মা, বিয়ার কথা শুই না তো আমার এখনই লজ্জা লজ্জা লাগতাছে। আরে গণেশ, আমার 1 টাকা ধার দে, আমার লাগবো। আমি কি টাকার গাছ নাকি বড় ভাই? এমনি করে হঠাৎ করে টাকা চাইলেই দিয়া দিমু? কি দরকারে টাকা লাগবো উনি কও আগে। আমি আর বেকার থাকবো না, আমি নিজের পায়ে দাঁড়ামু, নিজে কিছু করবো। এই লেগা আমি কিছু টাকা সাহায্য চাইতেছি, আমারে দে, আমি তোরে 1 মাস পর দিমু।
ভালো ভালো, বেকারের ভূত মাথার থেকে নামছে, খুবই ভালো। কিন্তু 1 মাস পর টাকা দিয়ে দিবা মানে? হ্যাঁ, আমি কাজকর্ম কইরা কষ্ট কইরা টাকা কামায়া তোর ধারের টাকা তোরে দিয়া দিমু। এবারের মতো আমার একটু টাকা দিয়ে সাহায্য কর। আমার তো তুই ছাড়া আর কেউ নাই টাকা দেওয়ার মতো, তুই তো জানোসই। আমারে দে ভাই, আমি আর বেকার থাকবো না, এই সংসারের আর বোঝা হইতে চাই না। বাহ, খুবই ভালো, নীতিকথা শুনে খুবই ভালো লাগলো। বেকার হওয়ার ভূত মাথার থেকে নামলেও ছোট ভাইয়ের টাকা চুইসা চুইসা খাওয়ার ভূত এখনো তোমার মাথা থেকে নামে নাই বড় ভাই। নিজে নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছো, নিজের ব্যবসার টাকা নিজে জোগাড় করে নাও। আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না, ঠিক আছে? আম্মা, আমি আর বেকার থাকতে চাই না, আমি ব্যবসা বাণিজ্য কইরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। গণেশের কাছে টাকা চাইলাম, গণেশ দিল না, এবার তুমি একটু ওরে বুঝায় কও আম্মা। বাহ, বেকার থাকতে চাচ্ছিস না, এ তো খুবই ভালো খবর। কিন্তু এখনো ছোট ভাইয়ের পায়ের উপর ভর না করে নিজের বউকে বল না তোর বউ জানি তার বাপের বাড়ি থেকে তোর ব্যবসার টাকাটা জোগাড় করে দেয়। এমনিতেও তো বিয়ের সময় কানা করি কিছু দেয়নি, তাই না? আম্মা, আমি যৌতুক নিমো না, তোমরা আমার আপন মানুষ, তোমাগোর কাছেই তো আগে চামু। তুমি একটু ওরে বুঝায় কও না আম্মা, বেকার থাকলেও তোমাগোর দোষ, নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি এখনও তোমাগোর ভালো লাগে না। তোমরা কি চাও আমার থেকে? আমি কি মইরা যামু, এটা তোমরা চাও? আহ মরণ, বইয়ের কথা বললেই এত মরে যেতে ইচ্ছা করে কেন শুনি? আমার ছেলেটা আর কত সামলাবে? তোদের খাওয়াতে খাওয়াতেই তো আমার ছেলের জীবনটা গেল। আমার ছেলে এইসব পারবে না, তুই অন্য কোনো জায়গায় দেখ, সর। কোনোভাবেই বড় ভাইরে কাজ করতে দেওয়া যাবে না, তাইলে আমার সম্মানটা কমে যাবে। আমি তো তোমার কথা মতো কাজ করার চেষ্টা করলাম, কিন্তু আমার পরিবার থেকে আমারে কেউ সাহায্য করতেছে না। আমি হাইরা গেলাম বউ, আমি মনে হয় বেকারই রয়ে যাবো, মনে হয় না আমারে কেউ সাহায্য করব। আমি আমি তোমার সেই সম্মানের জীবনটা দিতে পারবো না। আমি হাইরা গেলাম, আমারে ক্ষমা কইরা দাও, আমারে কেউ টাকা দেয় নাই। আরে তুমি কাইন্দো না, আমি আছি তো। তোমার বউ কি মরে গেছে? আমি আমি গিয়া গণেশের সাথে কথা বলতাছি, তুমি চিন্তা করো না। দেখি, আমি কথা বলে দেখি, আমার কথাই মেনে যেতেও পারে। দেখা যাক, সবার কথার বলার ধরন তো আর এক না। না 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 বউ, তুমি ওর কাছে যায় না, ও এমনিই তোমারে বাজেভাবে কথা বলে। আজকে গেলে না জানি আবার কি কইব, তুমি যায় না বউ। আমি আমার স্বামীর মঙ্গলের জন্য পৃথিবীর সমস্ত বাজে মানুষের কাছে মাথা নত করতে প্রস্তুত আছি। তুমি চিন্তা করো না, আমি যায়া দেখতাছি। এরপর টুম্পা গণেশের ঘরে যায়। আরে আজকে সূর্য কোন দিকে উঠছে? আজকে চাঁদ নিজে আমার ঘরে হেঁটে এসেছে। কি দরকার ভাবি বলেন? বান্দা হাজির। তুমি তো সবই জানো গণেশ, সকালবেলা তোমার ভাই তোমার কাছে কিছু টাকা ধার চাইছিল, আমি সেই বিষয়ে আসছি তোমার কাছে সাহায্য চাইতে। তুমি আজীবন আমাদেরকে অনেক সাহায্য করছো, এই শেষবারের মতো তোমার ভাইরে একটু টাকা ধার দাও। আমি তোমারে কথা দিচ্ছি, তোমার ভাই ব্যবসা শুরু করার পর 1 মাসের মধ্যেই তোমার সব টাকা মিটিয়ে দিবে। তুমি এই একবার সাহায্যটা করো। সি 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 ভাবি, আপনার মতো সুন্দরী মানুষ যদি এত অনুনয় বিনয় কইরা আমার কাছে কিছু চায়, এটা তো আমার লেগা অপমান। আপনার লেগা বাড়ি গাড়ি সোনা দানা সবই দিতে পারি আপনার স্বামীরে, কিন্তু কিছু পেতে হলে তো কিছু দিতেও হয়। কি কি দিতে হবে? আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, আপনার মতো এরকম সুন্দরী এক ভাবির থেকে আমার মতো অধমের আর কি চাওয়ার থাকতে পারে, সেটাও বুঝেন না? আপনি তো অনেক জ্ঞানী। আসলে আসলে ভুলটা আমারই। আমি তোকে যতটুকু নীচ ভেবেছিলাম, তুই আসলে সেটার চেয়েও আরও বেশি নীচ, অমানুষ। টাকা পয়সা জোগাড় করলে কি হবে? তুই ভিতর থেকে এখনো অমানুষ। তোর চেয়ে আমার ওই বেকার স্বামীটা 1000 গুণে ভালো। আমার স্বামীর ব্যবস্থা আমি নিজে নেব। অবশেষে আর কোনো রাস্তা না পেয়ে টুম্পা লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। সারা দিন রাত অনেক পরিশ্রম করে টুম্পা লোকের বাড়িতে কাজ করতে থাকে।
অবশেষে অনেক পরিশ্রমের পর টুম্পা টাকা জোগাড় করতে পারে এবং সে তার স্বামীকে ব্যবসা করার জন্য টাকা দেয়। বউয়ের থেকে টাকা নিয়ে টুম্পার স্বামী পুরোদস্তুর ব্যবসা করতে লেগে যায় এবং সে অনেক মনোযোগ দিয়ে প্রতিদিন কাজকর্ম করতে থাকে এবং টাকা জোগাড় করতে থাকে। এর কিছুদিন পার হতেই গণেশের পাশের গ্রামের এক মস্ত বড় ব্যবসায়ীর মেয়ের সাথে বেশ ধুমধাম করে বিয়ে হয়। হ্যাঁ গো, আমায় কেমন লাগছে দেখতে বললে না কিন্তু, রেগে যাচ্ছি আমি। আরে বউ, তোমারে দেখতে তো পুরাই নায়িকা শাবনূরের মতো লাগে। বড় বৌদি, এই বড় বৌদি, এই বড় বৌদি, গ্রামে মেলা হচ্ছে, আমি মেলায় যাচ্ছি। তুমি ঘরের রান্না বান্না সব রেঁধে রেখো, আর আমার আর গণেশের কাপড়গুলোও ধুয়ে দিও, কলপারে আছে, বুঝলে তো? কিন্তু আজকে তো আমার একটু হসপিটালে যাওয়ার কথা, আমার শরীরটা ভালো না তো, লেগে আজকে আমার ডাক্তারখানায় যাওয়ার লাগবো। তুমি মেলায় কালকে যাইও। কি, তোমার ডাক্তারখানায় যাওয়ার জন্য আমি আমার মেলায় যাওয়া পিছাবো? ভুলে যেও না, এই বাড়িতে সবচেয়ে বেশি টাকা কামায় আমার স্বামী। আমার অধিকার এই বাড়িতে সবচেয়ে বেশি। যেমন স্বামী তেমনি তার বউ। রাখো তো তোমার অধিকার ফধিকার। আমার স্বামী এখন আর বেকার নেই। আমার স্বামীকে নিয়ে একটা কথা বললেও আমি মানবো না। 2 টাকা কামালেও আমার স্বামী নিজে কষ্ট করে কামায়, বুঝেছো? যেই না আমার স্বামী তাকে নিয়ে আবার বড়াই। যত সব। হ্যাঁ মা, এই মা, জলদি আসে। আরে বাবা, সকাল সকাল তোমাদের আবার হলোটা কি শুনি? আপনার ছেলের বউ আমায় বলে আমি নাকি খারাপ, আমার স্বামী নাকি খারাপ, আমায় মেলা যেতে না করে। এ কি বৌমা, এইসব কি শুনছি? হ্যাঁ মা, আপনি যা শুনছেন সবই ঠিকই শুনছেন, তবে অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা। ওকে আমি মেলায় যাওয়ার জন্য বকিনি, ওকে আমি বকেছি আমার স্বামীকে ভুলভাল কথা বলার জন্যে। মরণ, 2 দিন ধরে তার স্বামী আয় রোজগার করে দেখে ভাবে যেন মাটিতে পা পড়ে না। আমার ছেলে গণেশ যদি তোদেরকে বসিয়ে বসিয়ে না খাওয়াতো, তাহলে তোরা তো এতদিনে পথে পৌঁছে গেলে মরতি। আর এখন 2 দিন ধরে তোর স্বামী কামাই করে বলে আমার সেই ছেলের বউয়ের সাথেই খারাপ ব্যবহার, মুখে মুখে তর্ক। আমি কিন্তু একদম সহ্য করব না, বাড়ি ছাড়া করব তোদের দুটোকে। আমার বৌমা যা বলবে তাই করবি, চুপচাপ। সারাদিন পর রমেশ বাহির থেকে খাটাখাটি করে ঘরে আসে। দুপুরবেলা রমেশের বউ টুম্পা তাকে খেতে দেয়। তোমার রান্না যা টেস্ট বউ। যাক, ভালো লাগলেই ভালো। তা বউ, আজকে ডাক্তারখানায় গেছিলা, ডাক্তার কি কইলো তোমারে? কি হয়েছে তোমার, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, কও দেখি আমারে। না মানে আজকে তো ডাক্তারখানায় যেতে পারিনি, দেখি কাল পরশু যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কেলিগা আজকে কেলিগা ডাক্তারখানায় গেলা না? কে আটকাইছে তোমারে? না না না, কেউ আটকায়নি, আমার শরীরটা ভালো লাগতেছিল না, কাল পরশু যাবো তো। আরে ও বউ, কথা কও না, এমনি চুপ থাকলে তো আমি দম বন্ধ হইয়া মইরাই যামু। ও সুন্দরী, ও শোনাবো, কও না কি হইছে তোমার? কেউ কিছু কইছে নাকি? হ্যাঁ, আমারে কও, কথা কও। আমি আজকে মেলায় গেছিলাম, সেখানে গিয়ে আমার অনেক কিছু পছন্দ হয়েছে, আমি কিনতে পারি নাই টাকার জন্য। আমি এত বড় ঘরের মেয়ে হইয়া যদি টাকার জন্য কিছু কিনতে না পারি, এটা একটা অনেক বড় অপমান। তুমি কালকে আমারে 10,000 টাকা দিবা, আমার যা পছন্দ হয়েছে সব কিনে আনবো, ঠিক আছে? 10,000 টাকা লাগবো কিন্তু আমার। বউ, এমনি রাতারাতি 10,000 টাকা আমি কই থেকে আনবো? আমার তো টাকার গাছ নাই যে ঝাঁকি মারমো আর টাকা পড়বো। 2-3 দিন সময় দাও, মাসের শেষ বুঝই তো। এই জন্যই আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলছিলাম না। আমি জানি তো কোনো লাভ নেই। কেন? নিজের বড় ভাই আর বউকে যে এতদিন বসিয়ে বসিয়ে গিলিয়েছো, তোমার বড় ভাইয়ের কাছে টাকা চেতে পারো না? সে তো এখন ভালো মন্দ টাকা অনেক কামাচ্ছে, তার কাছে টাকা চাও। হ্যাঁ, ঠিক কইছে তো বউ। সুন্দর মানুষের মাথায় যে এত বুদ্ধি থাকে আগে তো জানতাম না। আমি কালকেই টাকা চাচ্ছি, ঠিক আছে?
বড় ভাই, এই বড় ভাই, দরজা খোলো। আরে ভাবি, আপনি? ভাই কই? ভাই বাসায় নাই নাকি? তোমার বড় ভাই এখন আর বেকার নাই, সে এখন কাজে গেছে। কি কইবা জলদি কও, আমার কাজ কাম আছে, জলদি বলো, সময় নাই আমার। আরে ভাবি, এত তাড়াহুড়া কি এর? দরকার হইলে আপনার কাজকর্ম আমি আপনারে কইরা দিমু, তারপরেও এত রাগ দেখায় কথা কইেন না। আচ্ছা ভাবি, সুন্দরী মাইয়ারা এত রাগী কে লেগা থাকে কোন তো? আহেন আমরা দুইজনে বইয়া একটু আড্ডা দিই, কতদিন হইলো আড্ডা দেই না ভাবি কন। আহেন ভাবি আহেন, একটু বসি। অভ্যাস তাহলে ঠিক হয়নি, বিয়ে হয়ে গেছে তারপরও। মানুষ বলে না, মানুষের স্বভাব আসলে কোনো দিন পরিবর্তন হয় না। তবে তোমার স্বভাব আমি পরিবর্তন করতে পারবো দেবর ভাই। তোমার বউয়ের কাছে এমন নালিশ দিব যে তোমার বউ রাতে বিছানায় তোমায় পলিশ করবে, বুঝলে? অসভ্য! ভাবি ভাবি ভাবি, ক্ষমা চাই ভাবি, আপনারে আমি আম্মা ডাকলাম। আমার বউয়ের কাছে কোনো নালিশ দিয়েন না ভাবি গো, আমার ভুল হয়ে গেছে। আপনারে আমি আর বাজে ইঙ্গিত দিয়া কথা কমু না। এই যে কর্মী ভাই, অবশেষে আপনারে এনে খুঁজা পাইলাম, সারা এলাকা খুঁজা। আমারে 10,000 টাকা দাও জলদি। হঠাৎ করে তোর মতো এক বড়লোক ভাই আমার মতো এক ছোট মানুষের কাছে 10,000 টাকা চায়, কাহিনী কি? আমি তোমারে জবাবদিহি করতে আহি নাই, আমি টাকা চাইতে আইছি। এই টাকা চাওয়ার অধিকার আছে, এককালে তোমারে আর তোমার বউরে কিন্তু কম খাওয়াই নাই। টাকা দাও কইলাম। ভয় পাইস না ভাই, আমি তোরে টাকা ঠিকই দিমু। একটা সময় ব্যবসা করার লেগে তোর কাছে 10,000 টাকা কি 10টা টাকার সাহায্যও পাই নাই। যাকগে, তারপরেও তোর উপর আসলেও আমি অনেকভাবে ঋণী। তোর টাকা দিয়ে আমরা অনেক খাইছি। এই নে 10,000 টাকা নিয়ে নে। ওমা, আমার না খুবই ইলিশ ভাজা আর কচু শাক খেতে ইচ্ছা করছে, আমাকে একটু রেঁধে দিন। ঠিক আছে, আমি এখনই বড় বৌমাকে বলছি তোমাকে রেঁধে দিতে, কেমন? আমি যাই। না না না, আমি ওনার হাতেরটা খাবো না, আমি আপনার হাতেরটাই খাবো। আপনার হাতেরটা নাকি অনেক মজা। বৌমা, 2 দিন যাবত আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, আমি কিভাবে রানবো বলো? শরীরটা ভালো যাচ্ছে না যে আমার, আরেক দিন দেব। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে কারোরই আমাকে রেঁধে দিতে হবে না। হে মা, শোন আমার, রাগ করে না, আমি রেঁধে দিচ্ছি, পাগলি মেয়ে। এরপর রুম্পা বেগম রান্না করার জন্য পুকুর পাড়ে পানি আনতে যায়। হঠাৎ তার বুকে ব্যথা উঠে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ডাক্তার রুম্পা বেগমকে দেখে বলে, রুগীরে দেখলাম, রুগীর অবস্থাটা আমি খুব বেশি ভালো দেখলাম না, বুঝছেন? হার্টের মধ্যে ঝামেলা হয়ে গেছে, ওনার অপারেশন করানো লাগবে। তাহলে জলদি জলদি আপনারা ওনাকে অপারেশন করানোর ব্যবস্থা করুন, না হলে প্রাণহানির আশঙ্কা আছে। তা অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? এই 5 থেকে 6 লাখ টাকার মতো লেগে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা ভর্তি করাই দিন জলদি জলদি। এত টাকা আমরা কই পামু? অপারেশন ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, সরি টু সে, অপারেশন ছাড়া রুগীরে বাঁচানোর আর কোনো উপায় নেই। ঠিক আছে, অপারেশনই করাতে হবে। এবার আপনারা কবে অ্যাডমিট করবেন বলে দিন। আপনি চিন্তা করবেন না, আমাদেরকে 7 দিন সময় দেন, এর মধ্যে আমরা মারে হসপিটালে ভর্তি করবো। একদিক দিয়ে টুম্পা সারা দিন তার অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করতে থাকে, আর অন্য দিক দিয়ে রমেশ অনেক পরিশ্রম করতে থাকে তার মায়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্য। আর এদিক দিয়ে গণেশ ও তার বউ এত আনন্দে দিনকাল কাটাচ্ছিল যেন ঘরের মধ্যে যে মহিলাটি অসুস্থ হয়ে ছটফট করছে সেটা তাদের আসল মাই নয়। আরে গণেশ, তুই এমনি না কয়া শ্বশুরবাড়ি আয়া পড়ছস? মানুষের কাছে জিগায় জিগায় তোর শ্বশুরবাড়ি আইলাম, মায়ের 2.5 লক্ষ টাকা জোগাড় করতে পারছি। আর বাকি টাকাটুক তুই একটু সাহায্য কইরা দে ভাই, এরপর মায়েরা আজকে হসপিটালে নিতে হইব। বুঝছস কি কইতাছি? টাকাটা দে, জলদি দে, মায়ের অবস্থা ভালো না রে ভাই, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাড়িতে চল, মা অসুস্থ, তুই শ্বশুরবাড়ি কে লেগা? এই ভাই, তোমারে আমার জবাব দেওয়ার লাগবো নাকি? আমার শ্বশুর বাড়িতে আমি কে লেগা? আমার শ্বশুর অনেক অসুস্থ, মায়ের ওখানে তো তুমি আসো, আমার শ্বশুরের এনে তো কেউ নাই।
এগুলো তুই কি কইতেছস? যে মা তোরে 12 মাস পেটে রাখলো তার চেয়ে এখন তোর শ্বশুর আপন হয়ে গেল? যাগে, তোর যাওয়া লাগবো না, তুই শুধু টাকা দে তাই হইব। জলদি দে, মায়ের অবস্থা ভালো না, ডাক্তার ফোন দিতেছে বারবার। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার শ্বশুরের অপারেশনে অনেক টাকা পয়সা লাগবো, হেই নে আমার টাকা যাইতেছে, তুমি তোমার মায়ের চিকিৎসা কইরা নাও গা, যাও বাইরে হওয়া হেন থেকে, খামাখা এনে আমার এখন জ্বালায় না, সরো তো। আইসে আজীবন আমার থেকে তো কম টাকা পয়সা খাও নাই, এখনই শেষ বয়সে নিজের মায়ের চিকিৎসাটা করাইতে পারতেছো না, এনেও আমার লাগে নাকি? বউ, আমি তো ছোটো ভাইয়ের কাছে গেলাম, হ্যাঁ কইতেছি কোনো টাকা সাহায্য করব না, এখনই 2.5 লাখ টাকার টান আমি কই থেকে দিমু? আমারে তো কেউ ধারও দিতেছে না বউ, আমার আম্মারে আমি কেমনে বাঁচামো বউ? আমারে পথ দেখাও বউ, আমি কি করবো এখন? তুমি কোনো চিন্তা করো না, আমাগর চাষের যে জমিটা আছে সেটা বেচা দাও, তাইলে তো টাকা জোগাড় হয়ে যাইব, বুঝছো? জলদি যাও, বেচা দাও, আর দেরি করো না, মায়ের অবস্থা ভালো না। হ্যাঁ, বউ তোমার মাথা ঠিক আছে? এই জমি বেচা দিলে আমরা তো আবার পথে বসে যাবো, আর এখন ছোট ভাইও তো আর আমা ঘরে খাওয়াবো না পড়াবো না, তুমি বুঝা কইতেছো তো বউ? হ্যাঁ, চাষের জমি বেচা দিমো? হ্যাঁ, আমি বুঝা কইতাছি, মায়ের জীবন চইলা গেলে আমরা এত চাষের জমি দিয়ে কি করবো? আগে মারে বাঁচাও, এরপর দেখা যাবে কি করা যায়, এক্ষুনি বেচো। এরপর বউয়ের কথায় রমেশ তার চাষের জমি বেচে দেয় এবং তার মায়ের চিকিৎসা করায়। সুস্থ হয়ে রুম্পা বেগম বাড়ি ফিরে এসে বলতে থাকে, আমায় আমায় তোরা ক্ষমা করে দে, আমি তোদের কোনো দিনই মানুষ বলে গণ্যই করিনি, আর যাদেরকে মানুষ ভেবেছিলাম, নিজের কাছের ভেবেছিলাম, তারা তারা আজকে আমায় মরতে ছেড়ে দিল। আজ আমার এই বেকার ছেলেটা আর এই বেকার ছেলের বউটাই আমার পাশে রয়ে গেল। আমায় তোরা ক্ষমা করে দে, আমি হলাম আসল খারাপ। কাঁদবেন না মা, আপনি কাঁদলে অসুস্থ হয়ে যাবেন মা, আপনি কাঁদবেন না। আমরা সন্তানরা ভুল করলে মা বাবারা যেমন আমাদের ফালাইয়া দেয় না, মায়েরা বাবারা ভুল করলেও আমরা তাদের ফালাবো না। আমরা আপনারে কোনো দিন ছেড়ে যাব না মা, আমরা এভাবেই একসাথে থাকবো। হ আম্মা, কাইন্দো না, তোমার এই বেকার ছেলেটা আজীবন তোমারে আগলায় রাখবো।